আসসালামু আলাইকুম বন্ধুরা। হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে আপনাদের আবারও স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা আগের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে পর্বগুলো দেখে নেবেন। আজকের পর্বের শেষে কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ পড়ব নীলচিরকুট উপন্যাসটির পর্ব ৭। দুপুরের খাবার শেষ করে নম্রতাদের ঘরে আড্ডা বসিয়েছে বন্ধুরা। বাইরে মুষলধারায় বৃষ্টি, পরিষ্কার কাচের জানালায় জমে আছে ফোঁটা ফোঁটা জল। উত্তাল সমুদ্রের গর্জন আর বৃষ্টির শব্দ মিলেমিশে তৈরি হয়েছে নতুন এক সুর। সেই সুরে মাতোয়ারা হয়েই প্রলয়ঙ্কারী নৃত্যে মত্ত হয়েছে ঝাউ গাছের সারি আর নারকেল গাছের বন। কাল শেষ রাতের দিকেও ৩ নম্বর বিপদ সংকেত ছিল সৈকতে। সকালের দিকেও আবহাওয়া ছিল চলনসই। কিন্তু দুপুরের দিকে হঠাৎই কোথা থেকে উড়ে এলো এক আকাশ কালো মেঘ। শুরু হলো ভয়ানক বর্ষণ। সমুদ্র সৈকতে জারি করা হলো ৭ নম্বর বিপদ সংকেত। দুপুরের পরপরই বাসের টিকিট কাটা হয়েছিল নম্রতাদের। পরশু থিওরি পরীক্ষা। রাতের মাঝে ঢাকায় ফেরা যখন চাই ঠিক তখনই শুরু হলো বৃষ্টিকন্যার ইচ্ছে বিলাস। বৃষ্টিকন্যার এহেন ন্যাকামতে টিকিটগুলোর সাথে সাথে ধরাবাঁধা সময়টাও ভেস্তে গেল। নম্রতানীরা কফি হাতে বিছানার হেডবোর্ডে ঠেস দিয়ে বসে আছে। নাদিম বিছানার উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। একটু পর পর হাতে থাকা গিটারে টুংটাং আওয়াজ তুলছে। ডান পাশের ধবধবে সাদা সোফায় বসে আছে রঞ্জন। এক হাতে কফির কাপ, অন্য হাতে ফোন। অন্তু কার্পেটের উপর পা গুটিয়ে বসেছে। কোলের উপর ল্যাপটপ, কোলের পাশেই ধোয়া উঠা কফি কাপ। ছোঁয়া বসে আছে বিছানার এক কোনায়। চশমাটা নাকের ডগায় এসে ঠেকেছে। গায়ে ভারী কম্বল জড়ানো। ছোঁয়া কফি কাপটি পাশের টেবিলে রেখে ঠোঁট উল্টালো। কপাল কুঁচকে বলল, আচ্ছা, ওই লোকটা নমুর ওই পত্রপ্রেমিক হতে পারে না? আই মিন কোইন্সিডেন্টলি পৃথিবীতে কত শত কাকতালীয় ব্যাপার ঘটছে, এটা কি তাদের মধ্যে একটা হতে পারে না? ছোঁয়ার বোকা কণ্ঠে বলা কথায় ৫ জোড়া চোখ তার উপর এসে নিবদ্ধ হলো। প্রতিজোড়া চোখ পলকহীন তাকিয়ে আছে তার চেহারায়। ছোঁয়া অস্বস্তিতে পড়ে গেল। আমতা আমতা করে বলল, সরি, আসলে নমু সেদিন বলছিল। লোকটির নামের প্রথম অক্ষর এন হওয়ার সম্ভাবনা প্রবল। আবার তোরা যে লোকটির কথা বলছিস, কি যেন নাম? নীরব, নিষাদ, হোয়াট এভার, সেই নামটাও এন দিয়েই তো শুরু। তিনি ভার্সিটির লেকচারার, দ্যাটস মিন ব্রাইট স্টুডেন্ট। নমুর ভাষ্যমতে নমুর পত্রপ্রেমিক খুব ব্রাইট স্টুডেন্ট ছিল। বর্ণটা মিলে যায়, ওই হিসেবে ভুল করেই বলে ফেলেছি কথাটা। আই থিঙ্ক আই ওয়াজ রং, সরি। কেউ কোনো জবাব দিল না। আগের মতোই তাকিয়ে রইল চুপচাপ। তারপরে হঠাৎই শটান উঠে বসল নাদিম। অতিরিক্ত উত্তেজনায় ছোঁয়াকে একটা শক্ত ধাক্কা দিয়ে সবার চোখে চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠে বলল, হোয়াট আর থিঙ্কিং, এভাবে তো ভাইবা দেখি নাই। ছোঁয়া উল্টে পড়তে পড়তে সামনে নিল। নাদিমের দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে বিছানা থেকে সরে সোফায় গিয়ে বসল। রঞ্জন নম্রতার দিকে দৃষ্টি ফিরিয়ে ভ্রু নাচাল। কৌতুক মাখা চোখে বলল, কি রে, হতে পারে নাকি এমন কোইন্সিডেন্ট? কাল তো কাছাকাছি দাঁড়িয়েছিলি, ফিল্ডিল পাসনি কিছু? নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, এটা কি কোনো সিনেমা নাকি যে পাশে দাঁড়ালেই লাইলির মতো ফিল্টির চলে আসবে? আমি তাকে কখনো দেখিনি, পাশে দাঁড়াইনি, কাছে যাইনি। তার বাহ্যিক কিছুই জানা নেই আমার। জানার মধ্যে জানে শুধু মন। তার মন পড়া ব্যতীত অন্য কিছু জানার সুযোগই হয়ে ওঠেনি কখনো। নাদিম মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে বলল, ছাতার মাথা প্রেম করো তোমরা। এই যুগে এসে এমন রঙিলা প্রেম কাহিনী দ্বিতীয়টি দেখার সৌভাগ্য কারো হয়েছে বলে আমার মনে হয় না। নম্রতা প্রত্যুত্তরে কিছু বলল না। উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরের দিকটায়। সাদা সাদা বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে এসেছে প্রকৃতি। সমুদ্রের উচ্ছ্বাসটা হয়ে উঠেছে লাগামহীন পাগল ঘোড়া। অন্তু ল্যাপটপটা পাশে রেখে হাত পা ছড়িয়ে বসল।
ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, নিষাদ নামক লোকটি যদি নম্রতার প্রেমিক হয় তাহলে বেটা চূড়ান্ত ধুরন্তর। সে নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে নমুকে দেখেছে, হয়তো ফলোও করেছে। নীরা কপাল কুঁচকে বলল, লোকটা যদি নমুকে দেখেই থাকে তাহলে এই 3-4 বছরে যোগাযোগ করার চেষ্টা করলো না কেন? স্ট্রেঞ্জ। নাদিম আবারও বিছানায় হাত পা মিলে শুয়ে পড়ল। গিটারে একটা বিরোহী টুন বাজিয়ে নিয়ে বলল, সবচেয়ে বড় কথা এই 2টা আবালের ব্রেকআপ কেমনে হইল? এই বলত, তোকে ব্রেকআপ কেমনে হইল রে? ব্রেকআপ হয়নি। নাদিম শুরু চোখে তাকালো। আরেক দফা উঠে বসে বিস্মিত কণ্ঠে বলল, হয়নি? নম্রতা সপ্তপর্ণে দীর্ঘশ্বাস ফেলল। 2 দিকে মাথা নেড়ে জানালো, না, হয়নি। নাদিম মাথা ঝাঁকাতে ঝাঁকাতে আবারও বিছানায় গায়ে লালো। চোখ দুটো বিকৃত করে বলল, একেই বলে পীড়িত। ছোঁয়া অত্যন্ত ঘৃণাভরা চাহনি দিয়ে বলল, ভাষার কি ছিরি, ঠিক। অন্তু অধৈর্য কণ্ঠে বলল, তাহলে তোদের সম্পর্কের সমাপ্তি কোথায়? সমাপ্তি শব্দটা উচ্চারণ করেই উদাস ভঙ্গিতে বসে রইল নম্রতা। তারপর ধীরকণ্ঠে বলল, সমাপ্তি তো হয়নি কখনো। এভাবে কি সমাপ্তি হয়? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছিল তখন। এদিকে দেখা করার জন্য মাতোয়ারা হয়ে উঠেছিল সে। সেই সাথে মাতোয়ারা হয়ে উঠেছিলাম আমিও। আমাদের দেখা হবে, কথা হবে, সম্পর্ক তার নতুন এক রূপ পাবে। এসব আলোচনায় চলছিল সপ্তাহের পর সপ্তাহ। দুজনেই দুজনের জন্য বিরাট এক সারপ্রাইজ হিসেবে অপেক্ষা করছিলাম। সিদ্ধান্ত হয়েছিল ঢাবিতে ভর্তি পরীক্ষা শেষ হলে দেখা করার দিন তারিখ ঠিক করবো আমরা। রবীন্দ্র সরোবরেই দেখা হবে আমাদের। আমার পরনে থাকবে লাল পেড়ে সাদা শাড়ি আর ওর গায়ে নীল পাঞ্জাবি। হাতে থাকবে বেলি ফুলের মালা। সেই মালা নিজ হাতে বানাবে সে, নিজ হাতেই পরিয়ে দেবে আমার খোপায়। খুশিতে আত্মহারা আমরা অপেক্ষার প্রহর গুনছিলাম। কবে ভর্তি পরীক্ষা শেষ হবে? কবে? এক সময় ভর্তি পরীক্ষা শেষ হলো। আমি তাকে চিঠি দিলাম, কিন্তু চিঠির জবাব এলো না। 1 দিন 2 দিন করে সপ্তাহ পেরোলো, মাস পেরোলো, আজ 3টা বছর পেরিয়ে গেল, চিঠির জবাব এলো না। এটুকু বলে থেমে গেল নম্রতা। ঘরময় ঘুরে বেড়াতে লাগলো 6টি মানুষের দীর্ঘশ্বাস। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর প্রশ্ন করল রঞ্জন, আমি একটা বিষয় বুঝতে পারছি না, তোদের চিঠি দেওয়া নেওয়াটা এত সময় চলল কি করে? লাইব্রেরিতে অনেক মানুষ যায়, অন্য কারো হাতে কেন পড়লো না চিঠিটা? তাছাড়া বই পরিষ্কার করতে গিয়েও কি বইয়ের জায়গা পরিবর্তন হতো না? সেসব চিঠি কারো চোখে পড়তো না? ব্যাপারটা কেমন সিনেমেটিক। নম্রতা ম্লান হাসল। সোজা হয়ে বসে বেশ উৎসাহ নিয়ে বলল, তুই বোধ হয় গ্রন্থাগারের বর্তমান অবস্থা জানিস না রঞ্জন। গ্রন্থাগারের বই এখন হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ পড়ে না বললেই চলে। সবাই গ্রন্থাগারে বসে নিজেদের নোটবুক, গাইড বুক মুখস্থ করে চাকরি বা পরীক্ষার প্রস্তুতি নিতেই ব্যস্ত। পড়াশোনার জন্য গ্রন্থাগারের পরিবেশ অতিরিক্ত ভালো বলেই গ্রন্থাগারে এত ভিড়। সাহিত্য চর্চার জন্য নয়। তার উপর দর্শনের ওই প্যাটমোটা বই কে পড়বে? আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো চিঠিটা তার হাতে পৌঁছেছিল, নয়তো চিঠি বাবাজি সেখানে ইতিহাস হয়ে রয়ে যেত। তাছাড়া গ্রন্থাগারে প্রত্যেক ক্যাটাগরির আলাদা আলাদা সেলফ থাকে। আমাদের চিরপরিচিত বইটা মাঝে মাঝে স্থান পরিবর্তন করলেও ঘুরে ফিরে ওই একই সেলফের মাঝেই ঘোরাফেরা করত। খুঁজে পেতে খুব একটা ব্যাগ পেতে হতো না। রঞ্জন ঠোঁট উল্টে বলল, বাপ রে। ছোঁয়া হঠাৎই আর্তনাদ করে উঠে বলল, পরশু যে আমাদের সিটি আছে, মনে আছে তোদের? এই বৃষ্টিতে ফিরবো কিভাবে আমরা? প্রিপারেশনও নেই একদম। নাদিম দায়সারা কণ্ঠে বলল, সিটির কথা আপাতত ভুলে যা। আজ আবহাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না, আর কাল বিকেলের আগে আমরা বাসে উঠছি বলেও মনে হচ্ছে না। ছোঁয়া চোখ বড় বড় করে বলল, মানে? কিন্তু কেন? রঞ্জন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওই বেটা কোন হোটেলে উঠছে জানি না, আশেপাশে কোনো হোটেলে ওঠার সম্ভাবনাই বেশি। কাল সারাদিন হোটেলে হোটেলে ঘুরে বেটারে খুঁজে বের করব, রহস্য উদ্ধার করব, তারপর বিকেলের গাড়ি ধরে ঢাকা। পড়াশোনায় অতিরিক্ত সিরিয়াস ছোঁয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল।
নাদিম গিটারের রোমান্টিক টুন বাজিয়ে বেসুরে কণ্ঠে তাল মেলালো। ছোঁয়ার রাগ তখন সপ্তম আকাশে। নাদিমকে যা সহ্য হচ্ছে না তার। এমন বেহারা ছেলে সে দ্বিতীয়টি দেখেনি। রঞ্জন ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলল, এই ভেজা ভেজা আবহাওয়ায় আমার রেজিস্ট্রি ছাড়া বউটাকে ভীষণ মনে পড়ছে। আমি প্রেম করতে যাচ্ছি, খবরদার ডিস্টার্ব করবি না। রঞ্জনের পিছু পিছু গিটার হাতে উঠে গেল নাদিমও। ছোঁয়া হতাশ কণ্ঠে বলল, ইয়া মাবুদ, সিটির কি হবে তাহলে? অন্তু একগাল হেসে বলল, এত বেশি প্যাক প্যাক করিস কেন বলতো? সিটি নিয়ে টেনশন নিস না, স্যারকে ম্যানেজ করে নেব কোনোভাবে। পানিশমেন্ট হিসেবে এক্সট্রা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে। তাতেই বা কি, লাইব্রেরি তো আছেই, সবাই মিলে কমপ্লিট করে ফটোকপি করে নেব। কাহিনী খতম। অন্তু যত তাড়াতাড়ি খতম করে ফেললো তত তাড়াতাড়ি খতম হলো না ব্যাপারটা। ছোঁয়ার গলায় মাছের কাটার মতো আটকে রইল। কিছুক্ষণ পরপর পরীক্ষার চিন্তায় ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়তে লাগলো। সবচেয়ে বড় কথা, বাবা মাকে কি অজুহাত দেবে সে? ছোঁয়ার মাথা ঘুরছে। এই লম্পট বন্ধু বান্ধবদের চক্করে তার ছোট্ট বোকা বোকা মাথাটা প্রায় ঘুরোঘুরি করে। কখনো কখনো ভয়ে জ্ঞানও হারায়। তবুও বন্ধুদের ছাড়া যায় না, আর না তাদের থেকে গড়পড়তার পাত্তাটুকু পাওয়া যায়। নম্রতা সেই কখন থেকেই নিশ্চুপ বসে আছে। শরীরটা মৃদু কাঁপছে, গা জুড়ে জ্বর জ্বর বোধ হচ্ছে। সত্যি কি ওই লোকটাই সে? আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে তাকে কি করে চিনে? আর যদি চিনেও থাকে তাহলে এত লুকোচুরি কিসের? এমন অপরিচিতের মতো ব্যবহারই বা কেন? আর কেনই বা এই হারিয়ে যাওয়ার খেলা? কষ্ট হয় না তার? নম্রতা আর ভাবতে পারে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সারা শরীর ঝিমঝিম করে আসে। আচ্ছা, সে কি মারা যাচ্ছে? ভয়ানক কালো মৃত্যু কি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে তাকে? না, তার তো মরে গেলে চলবে না। ওই মানুষটির মুখ থেকে প্রতিটি প্রশ্নের উত্তর না শুনে মরণের কথাটাও ভাবা যায় না, কিছুতেই না। পরদিন সকালের খাবার শেষ করেই নিশাদকে খুঁজতে বেরিয়ে পড়ল সবাই। আকাশে তখন উজ্জ্বল সূর্য। আগের দিনে বৃষ্টির দাপটে চারপাশটা ঝকঝক করছে। আকাশও পরিষ্কার, গাছের পাতাগুলো হয়ে উঠেছে স্বচ্ছ সুন্দর। 10টা নাগাদ বেরিয়ে 2-3টা হোটেলে চক্কর কেটে দুপুর 2টোর দিকে নিশাদের সন্ধান পেল তারা। রিসেপশনিস্টকে জিজ্ঞেস করতেই বিনীত কণ্ঠে উত্তর দিল, নিশাদ আহমেদ নীরব নামের লোকটি আজ সকালেই চেক আউট করেছেন। কথাটা শুনেই মাথায় বাজ পড়ল তাদের। যোগাযোগের জন্য নাম্বার চাইতেই উত্তর এলো, সরি, কারো নাম্বার দেওয়াটা হোটেলের নিয়ম বহির্ভূত। রিসেপশনিস্ট মেয়েকে ইনিয়ে বিনিয়ে উচ্চমাপের প্রশংসা করেও নাম্বার পাওয়া গেল না। নাদিম রাগ নিয়ে বিড়বিড় করে বলল, বালের রুলস, ঠাকুরের হোটেলে এত কিসের রুলস? ন্যাকামর এক শেষ। এই নর্তকীগো দিনরাতে চড়ানো উচিত। ব্যর্থ প্রতিপূর্ণ নম্রতারা আশেপাশের হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে 4টার দিকে গাড়িতে উঠল। ঢাকায় ফিরতে ফিরতে হলো গভীর রাত। নিরানম্রতা পড়ল বিপাকে। এত রাতে হলে ঢুকতে দেবে না। রঞ্জন নাদিমের জন্য সমস্যা না হলেও নিরানম্রতা থাকবে কোথায়? এদিকে ছোঁয়ার অবস্থাও বেকাহিল। বাবা মা প্রচণ্ড ক্ষেপে আছে তার। মেয়ে যে বাজে বন্ধুদের সাথে মিশিয়ে রসাতলে যাচ্ছে তা উপলব্ধি করতে পেরে উভয়ই চিন্তিত এবং ক্ষুব্ধ। সেই ক্ষুব্ধ বাবা মায়ের সামনে দিয়ে এত রাতে বন্ধু বান্ধব নিয়ে ঘরে উঠা আর ছাদ থেকে লাফ দেওয়া দুটোই সমান। বাকি রইল অন্তু। এত রাতে 3জন মেয়ে বন্ধু নিয়ে বাসায় উঠলে তার মাঝে পিঠে কয়টা ঝাড়ু ভাঙবে তার কোনো ইয়াত্তা নেই। এখন যাবে তো যাবে কোথায়? টেনশনে 6জনেরই মাথায় হাত। এত রাতে 6জন তরুণ মিলে রাস্তায় বসে থাকাও যায় না, পুলিশের ভয়। অবশেষে সমস্যার সমাধান হিসেবে আবির্ভূত হলো পূজা। পরিস্থিতি সামলানোর অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছে এই মেয়ে। নম্রতাদের পরিস্থিতিটাও চট করে সামলে নিল। বাসায় কিছু একটা বুঝিয়ে রঞ্জনের 3 বান্ধবীকে রাত কাটানোর জায়গা করে দিল তার নিজস্ব শোবার ঘরে। রাত বলতে তখন 1-2 ঘন্টা বাকি। ফ্রেশ হয়ে ঘুমোতে যেতে যেতে পূর্ব আকাশে লাল রং ফুটে উঠেছে। সারাদিনের ক্লান্তি বিছানায় যেতেই ডাঙায় মিলল। চোখে ভর করল রাজ্যের ঘুম। সেই ঘুম যখন ছুটল তখন বেলা হয়েছে প্রচুর। ঘড়িতে 9টা কি 10টা বাজে।
তাদের উঠে বসতে দেখে অস্থির ভঙ্গিতে বলে উঠল পূজা, তোমরা উঠেছ? ঠাকুর রক্ষা করলো তবে। রঞ্জন ফোন দিতে দিতে অস্থির করে ফেলছে। তোমাদের নাকি 10:30টায় সিটি আছে? ক্লাস টেস্টের কথা শুনতে স্প্রিংয়ের মতো উঠে দাঁড়ালো নম্রতা আর ছোঁয়া। নীরাকে লাথি গুঁতো দিয়ে তুলে তাড়াহুড়ো করে ফ্রেশ হলো। পূজা তাদের খাবারটা শোবার ঘরে টেবিলে রাখতে রাখতে বলল, রঞ্জন আর নাদিম নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছে। তোমরা খাবে কখন? 10টা 15 বাজে। নম্রতাদের খাওয়া দাওয়া আর হলো না। খাবার ফেলে রেখেই দৌড়ে নিচে নামলো তারা। ওদের দেখেই গালির বহর ছুটল নাদিমের মুখে। কোন আলালের ঘরে দুলাল হয়েছে যে 10টা পর্যন্ত ঘুমানো লাগে? এইসব মেয়েকে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া উচিত। এদের যন্ত্রণায় এদের জামাইরা বাসরাইতে হার্ট অ্যাটাক করবে। যুব সমাজের ধ্বংস হবে। এরা সর্বনাশা, ঝঞ্ঝাটময় মেয়ে ইত্যাদি ইত্যাদি শুনে 40 মিনিটের রাস্তা 1 ঘন্টায় অতিক্রম করলো তারা। অফিস টাইম, রাস্তায় প্রচণ্ড জ্যাম। সিএনজি ছেড়ে নিজেতে ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে 1 ঘন্টার পরীক্ষার 45 মিনিট শেষ। অন্তুকে ডিপার্টমেন্টের সামনে মাঠে বসে ঘাস চিবোতে দেখা গেল। ক্লান্ত বন্ধুদের ছুটে আসতে দেখে চমৎকার হাসি উপহার দিল সে। মুখের সামনে আঙুল মেলে দিয়ে বলল, 8 নাম্বার পানিশমেন্টের জন্য তৈরি হ মামা। স্যারের কাছে টাইম চাইবা আর পানিশমেন্ট খাইবা। রঞ্জন ভুকুচকে বলল, শালা, তুই পরীক্ষা না দিয়ে এখানে বসে আছিস কেন? অন্তু হাত ঝেড়ে উঠে দাঁড়ালো। একগাল হেসে বলল, একা পরীক্ষা দিয়ে মজা আছে নাকি মামা? পরীক্ষা পানিশমেন্ট সব বন্ধুদের নিয়ে করতে হয়। পরীক্ষা তো হলোই না, তার থেকে বরং পানিশমেন্টটাই খাওয়া যাক। ওই চশমারে দিয়া অ্যাসাইনমেন্ট করাবো সব। সবার মুখে হাসি ফুটে উঠল। পরীক্ষার চিন্তা মুহূর্তে মাথা থেকে উবে গেল। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো তারা। অত্যন্ত ইনোসেন্ট মুখে 101টা বাহানাও শোনালো। শক্তসের বললেন না। 6 জনকে আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার সাথে সাথে এই 3 বছরের 8 নম্বর পানিশমেন্টটা দিয়েই দিলেন। টপিক, মেন্টাল সিকনেস। হাসপাতালের ডাক্তাররা প্রতিদিন গড়ে কতজন মানসিক অসুস্থতায় শিকার রোগীর সাথে ডিল করেন তার এক সাধারণ জরিপ। নম্রতাদের কাজ হলো দুজন দুজন করে গ্রুপ তৈরি করে মোট 6 জন ডাক্তারের সাথে সাক্ষাৎ করা এবং এই বিষয়ে তাদের মতামত জেনে অ্যাসাইনমেন্ট তৈরি করা। স্যার ভীষণ উৎসাহ নিয়ে তাদের 6 জনকে 3টি দলে ভাগ করে দিলেন। কে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করবে তার নাম ঠিকানাও ধরিয়ে দিলেন হাতে। স্যারের রুম থেকে বেরিয়ে এসে ক্লান্ত কণ্ঠে বলে উঠল ছোঁয়া, এটা কিন্তু স্যারের কাজ ছিল। স্যার সবসময় আমাদের ব্ল্যাকমেল করে নিজের কাজ আদায় করে নেয়। নাদিম এই প্রথম ছোঁয়ার কথার সাথে সম্মতি জ্ঞাপন করল। বিরস মুখে বলল, এই ফাউলটা অতি শীঘ্রই টাক হইব দেখিস। শালার আবার সুন্দর একটা বউ আছে। আমি বুঝি না এই খাইচুইটারে কি দেখে বিয়া করলো ওই সুন্দরী। তার থেকে আমারে বিয়া করলেও পারত। আমি না করতাম না, বেটারে বদদুয়া, বউ ভাগবো হালার। নাদিমের কথায় সম্পূর্ণ উপেক্ষা করে উচ্ছল কণ্ঠে বলে উঠল অন্তু, নমু দোস্ত, তোর তো ফাট বেড়ে। নম্রতা কপাল কুঁচকে বলল, মানে? তোকে দেওয়া নাম দুটোর মধ্যে একটা ডক্টর আরফান আলমের নাম। নম্রতানীরা বিষয়টা ধরতে না পেরে বিস্ময় নিয়ে বলল, তো? নাদিম হুহা করে হেসে উঠল এবং বলল, চিন্তাছ না মামা, এটা কোনো সাধারণ আরফান না বইন, এটা লঞ্চের ধাক্কা আরফান। নাদিমের কথায় বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল নম্রতার। নীরার সাথে দৃষ্টি বিনিময় হতে আক্রোশ নিয়ে বলল, তুই একা যা, আমি যাব না। নীরা অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। বন্ধুদের ঠোঁটে তখন চাপা হাসির রেখা।